আমরা পড়তে থাকবো ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং কিভাবে পড়তে হয় সেটাও আমরা দেখব। চলো, আমি কথা দিয়েছিলাম পলিটিক্যাল সায়েন্স কিভাবে সহজ করে পড়তে হবে সেটাই আমার জানানোর বিষয়। দেখো, পড়তে গেলে একটা জিনিস প্রথমে মাথায় রাখো যে আমাদের এই যে কনস্টিটিউশন প্রথম কবে থেকে শুরু হয়েছিল, বুদ্ধিটা বুঝতে হবে। প্রথম শুরু হয়েছিল কত, মানে এফেক্ট হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি এফেক্টিভ হয়েছিল। মানে ইফেক্টিভ হওয়া মানে চালু হয়েছিল, লাগু হয়েছিল, কিন্তু সেটা এনাক্টেড বা সাইন হয়েছিল কত সালে, সেটা 1949 সালে 26শে নভেম্বর। তাহলে কোশ্চেনগুলো এইভাবে পড়তে হবে। 1949 সালে 26শে নভেম্বর এটাকে এনাক্টেড বা বিধিবদ্ধ সাইন বা সই করা হয়েছিল বা অ্যাডপ্টেড বা সংগৃহীত করা হয়েছিল 26শে নভেম্বর 1949। মিটে গেল সব। কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন, বহুবার বহু পরীক্ষাতে এসছে। ওকে, তোমরা শুনে শুনে ভিডিওটাকে দাঁড় করিয়ে মাঝে মাঝে কিন্তু এটা লিখে নিতে পারো। ওকে, তো নেক্সট, এবার ইফেক্টিভ হয়েছিল কবে, 26শে জানুয়ারি 1950। মিটে গেল। এবার এই প্রসঙ্গে যদি আমি আসি, এই যে সংবিধান, পৃথিবীর সব থেকে বড় সংবিধান এটা, যা লিখতেই টাইম লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন শুধু লিখতেই টাইম লেগেছিল। মাথা খারাপ হয়ে যাওয়ার ব্যাপার না। এবং সত্যিকারই যখন লেখা হয়েছিল তখন এটাতে আর্টিকেল সংখ্যা ছিল 395টা, ভাবতে পারো। আর এখন অনেক অনেক বেড়ে গেছে। আর 8টা তফসিল ছিল, 8টা তফসিল শিডিউল্ড, এবং 22টা পার্টে ভাগ করা ছিল। এই মজার জিনিসগুলো মজার মতো করে পড়ে নেবে। আমি কি বললাম, এফেক্টিভ, অ্যাডপ্টেড, এবং কে করেছিল, ভীমরাও আম্বেদকর এবং তার সহযোগীদেরকে নিয়ে। এইভাবে করার পর এটা পৃথিবীর সব থেকে একটা বড় সংবিধান, রিটেন সংবিধান, এবং সেখানে কতগুলো পার্ট ছিল, কতগুলো আর্টিকেল ছিল, এবং কতগুলো তফসিল ছিল। এই সবগুলো মনে মুখস্থ হয়ে গেল আশা করছি। ক্লিয়ার হয়েছে না হয়নি মুখস্থ? আচ্ছা, তারপরে যদি বলি আসলে এই ভারতবর্ষের সংবিধান কাদের দ্বারা ইনফ্লুয়েন্সেস হয়েছিল, কোন আর্টিকেল, কোন আইন দ্বারা? আসলে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 দ্বারা কিন্তু সব থেকে বেশি কি হয়েছিল, ইনফ্লুয়েন্স হয়েছিল। এবং ডক্টর সচিদানন্দ, যিনি কিন্তু ফার্স্ট চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি, প্রথম ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হয়েছিল, না সরি, কনস্টিটিউশন অ্যাসেম্বলির কিন্তু চেয়ারম্যান হয়েছিল ডক্টর সচ্চিদানন্দ। Dr. Sachidanand was the first chairman of the Constitutional Assembly. ওকে, মনে থাকবে। এবং তৎকালীন কোন সময় হয়েছিল যদি বলি, 11ই ডিসেম্বর 1946। কতই? 11ই ডিসেম্বর 1946। মুখস্থ হয়ে গেল। আচ্ছা, এবার সেই সময় কিন্তু একটা ইলেকশন হয়েছিল, তাতে কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছিল, এখানে ইলেক্টেড প্রেসিডেন্ট। কিসের জন্য? এই সংবিধান রচনা করার জন্য। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি পরবর্তীকালে কে হয়েছিলেন নিশ্চয়ই মনে আছে, প্রেসিডেন্ট হয়েছিলেন স্বাধীন ভারতবর্ষের। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল আশা করা যাচ্ছে। একদম ক্লিয়ারিটি আসলে তবেই বলো, না হলে কিন্তু বলো না। ক্লিয়ারিটি একদম এসছে। প্রথম যা বললাম, এফেক্টিভ, অ্যাডপ্টেড, সাইন, তারপর মানে কিসের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল, পৃথিবীর সব থেকে বড় সংবিধান। এবার বন্ধু একটা কথা বলি, যে এই সংবিধান লিখতে যেখানে এতদিন টাইম লেগেছিল, এবং বিরাট বিরাট আইনজ্ঞরা কিন্তু এখানে ছিলেন, এবং সেই পণ্ডিত ব্যক্তিরা কি করেছিলেন জানো, তারা আমার মতন করে, আমি যেরকম একজন বিভিন্ন জায়গা থেকে পড়াশুনো করে ধার করে চুরি করি, তেমনভাবে সংবিধানও কিন্তু সারা পৃথিবী থেকে ধার করা হয়েছিল। পৃথিবীর যেখানকার মানে লেখাপড়া, যেখানে সংবিধানের নিয়মকানুন ভালো লেগেছিল ইন্ডিয়ার, সেই সব জায়গা থেকে কিন্তু সংবিধান ধার করা হয়েছিল। কোথাও থেকে মনে করো জরুরি অবস্থা, কোথা থেকে পার্লামেন্টারি সিস্টেম, ব্রিটেন থেকে যেন পার্লামেন্টারি সিস্টেম, এবং বিভিন্ন জায়গা থেকে ধার করা হয়েছিল। সেগুলো পরবর্তীতে আস্তে আস্তে আসবো। ওকে, তাহলে ধার করে করে সমৃদ্ধশালী হয়েছিল। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর আমরা আরেকটু যদি বলি আমি, সেক্ষেত্রে এই যে সংবিধানের কিন্তু একজন অ্যাডভাইজারই ছিলেন। কে ছিলেন তিনি? ডক্টর না, শ্রী বি.এন. রাও। তিনি কে ছিলেন? বি.এন. রাও। ইনি কিন্তু অ্যাডভাইজার মানে কি, লিগাল অ্যাডভাইজার। আচ্ছা, এবং প্রথম যে ড্রাফটটা কি বলছি মনে আছে? প্রথম যে ড্রাফটটা এই নির্বাচন মানে সংবিধানের হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি হয়েছিল ফেব্রুয়ারি মাসের 1948 সাল। প্রথম সংবিধান মানে খসড়া করা হয়েছিল, লেখালেখির পরে দেখানো হয়েছিল, ভাই এটা লিখলাম, এই যে এই ব্যাপার আর কি। ব্যাস, তাহলে আমরা কি প্রথম থেকে পড়ছি, একদম ক্লিয়ারিটি আসছে তো? আর এই সংবিধান এরকমভাবে পড়তে হয়, বাস, কোনো চিন্তা নেই। ওকে, আমরা চলে যাচ্ছি। এটা পৃথিবীর লার্জেস্ট, সেটাও বলে নিলাম। এই যে ভারতবর্ষের সংবিধান, একটা মজা আছে কিন্তু, বিরাট ফ্লেক্সিবল, বাট নট রিজিড। ফ্লেক্সিবল বাট নট রিজিড। এখানকার আইন কানুন কিন্তু অনেক সহজ আছে, আর বিরাট রিজিড না, কড়াকড়ি নয়। তা এটাও একটা মনে রাখার ব্যাপার। এবং
এবং আমি যেখানে একটা কথা বলা সেটা হচ্ছে ভারতবর্ষের যে সংবিধান আরও একটা জায়গা থেকে বিশেষভাবে ইনফ্লুয়েসড হয়েছিল, সেটা অ্যাকচুয়াল কোনটা বলো তো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা ইয়ে হয়েছিল কিন্তু, মানে ইনফ্লুয়েসড মানে অনুপ্রাণিত হয়ে লিখেছিল। এবার এখানে এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে দেখি, মানে সংবিধান আমি পড়তে বলছি, এটা সিস্টেম মেনে চলছি। এর মধ্যে কি আছে বলো তো? এর মধ্যে আছে যে মানে কি আছে কি নেই এর মধ্যে? প্রিয়াম্বেল আছে এর মধ্যে, মানে আমরা জনজীবন বা প্রাত্যহিক জীবন বা ইন ফিউচারে যা করব সবই সংবিধানের জন্য। সংবিধান সম্পর্কে একটু বলে নিই বন্ধু। তো তার মধ্যে সবই রিলেটেড। যেমন ধরো মনে করো, মানে আমাদের সংবিধানের তিনটে লিস্ট আছে। তিনটে লিস্ট যেটা আছে সংবিধানের, সেই তিনটে লিস্টের মধ্যে স্টেট লিস্ট আছে, সেন্ট্রাল লিস্ট আছে, বা ইউনিয়ন লিস্ট আছে, বা কনকারেন্ট লিস্ট আছে। কে কি করবে? আজকে আমরা বলি মমতা ব্যানার্জির পুলিশ, তাই তো? তা আবার বলি মোদির মানে ডিফেন্স। এটা বলার উদ্দেশ্য কি? আসলে কে কি রিক্রুটমেন্ট করবে, কে কি সিস্টেম করবে, সব নিয়মে বেঁধে দিয়ে আছে বন্ধু। ঠিক আছে, এবার আমি বলছি যেরকম সংবিধান রচনা মানে সরি যেটা বলছিলাম, মনে করো যে ফ্ল্যাগ কী পরিমাণ হবে, ইন্ডিয়ান ফ্ল্যাগের সাইজ কীরকম হবে, কত হবে, 2:3 হবে, সেটাও কিন্তু লেখা আছে সংবিধানে। প্রিয়াম্বেল, এই সব সিস্টেমগুলো কিন্তু সংবিধানে লেখা আছে। আমি এরকমভাবেই তোমাদেরকে একটুখানি গাইড করে যাচ্ছি, ওকে? তারপরে আমি যদি অ্যাডপশন অফ ন্যাশনাল ফ্ল্যাগ কত সালে? 22শে জুলাই 1947 সালে। কত সালে? 22শে জুলাই 1947 সালে। মুখস্থ করো না আমার সাথে সাথে, চিন্তা করো না। তারপরে অ্যাডপশন অফ ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড ন্যাশনাল সং কত সালে অ্যাডপশন হয়েছিল? কত সালে? 24শে জানুয়ারি 1950। কি 24শে জানুয়ারি 1950? ক্লিয়ারিটি আসলো? মনে থাকছে তো? একসঙ্গে কিন্তু অনেক কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, তাহলে পড়ার টেকনিকটা এরকমই হবে কিন্তু। কায়দা করো না, কী করে কীরকম সিস্টেম করে আমরা এগোচ্ছি। তারপরে অনেকে বলে প্রিয়াম্বেল কি পার্ট বা পার্ট নয় ভারতীয় সংবিধানের? অবশ্যই প্রিয়াম্বেল বা প্রস্তাবনা কিন্তু ভারতীয় সংবিধানের একটা পার্ট, ওকে? সিস্টেমটা বোঝা যাচ্ছে পড়ার? এবার আমরা চলে যাচ্ছি, এবার একটা মানে যে ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল, ড্রাফটিং কমিটির হেড ছিলেন কিন্তু বি.আর. আম্বেদকর। তার সহযোগী যোদ্ধা ছিলেন কিন্তু কয়েকজন। তাদের নাম মুখস্থ করতে হবে, তাদের নামগুলো দেখে নেবে তোমরা। তাছাড়া আমি বলবো এবার, যে যদি বলে এই যে সংবিধান রচনা করার সময় কে প্রথম বাধা দিয়েছিল? সংবিধান রচনা করার সময় প্রথম বাধা দিয়েছিলেন কিন্তু বয়কটেড করেছিলেন কে? অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে কি, তিনি একটা মুসলিম সংগঠন বা মুসলিম লীগ প্রথম কিন্তু বাধা দিয়েছিলেন, এই সংবিধানটাকে বয়কট করেছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি এই প্রসঙ্গে বলি ডিফারেন্ট কমিটিস বা বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল তৎকালীন সময়। যেরকম ড্রাফটিং কমিটি, তার হেড পড়তে হবে বি.আর. আম্বেদকর। তারপর ছিল ফ্ল্যাগ কমিটি, তার হেড কে ছিলেন? ছিল জে.বি. কৃপালিনী। ফ্ল্যাগ কমিটির হেড কে ছিলেন? জে.বি. কৃপালিনী। ইউনিয়ন পাওয়ার কমিটির হেড কে ছিলেন? জে.এল. নেহেরু, জওহরলাল নেহেরু। ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটি কমিটির হেড কে ছিলেন? ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটি কমিটির হেড কে ছিলেন? তিনি ছিলেন এস.ভি.বি. মানে সর্দার বল্লভভাই প্যাটেল, ওকে? মনে থাকবে নিশ্চয়ই। আর এগুলো কিন্তু লিখে নেবে খাতায়, নোট না করলে কিছুতেই কিছু হবে না। এসব উড়ো ভাষা পড়ে লাভ নেই, পড়তে হবে তো মারাত্মক স্টেজে পড়তে হবে, পারফর্ম সেই অর্থে করতে হবে। ছেড়ে যাওয়ার কোনো রাস্তা নেই। শুরু যখন করেছো তার শেষ দেখে ছাড়তে হবে এবং ভালো করেই ছাড়তে হবে, ওকে? নেক্সট, তারপর প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি এটাও সর্দার বল্লভভাই প্যাটেল। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, এটাও হেড ছিল কে? সর্দার বল্লভভাই প্যাটেল। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি এর হেড কে ছিল? এর ছিল জওহরলাল নেহেরু। ওকে, আমি কয়েকটা হেড বলে দিলাম, আমি একটু দেখিয়ে দিলাম যে কেমনভাবে পড়তে হয়। তো এই যে এইভাবে যদি পড়তে চাও পলিটিক্যাল সায়েন্স, আমি যে কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করে দিলাম তোমার, এর থেকে অনেক কোশ্চেন কিন্তু এক্সামে আসে। দেখো, এক ধরনের নিন্দুক মন্দ বলবেই আমাকে, তোমাকে, সবাইকে। তাদেরকে ঊর্ধ্বে রেখে, তাদেরকে আরও ভালো হোক, তাদের জীবন মঙ্গলময় হোক রেখেই কিন্তু তুমি তোমার জীবনযাত্রা শুরু করবে। আসলে তোমাকে থামানোর জন্য, আমাকে থামানোর জন্য প্রচুর মানুষ কিন্তু রয়েছে, কিন্তু তুমি কেন থেমে থাকবে? তোমার থেমে থাকা কিন্তু একদমই উচিত নয়। সুতরাং যাত্রা যখন শুরু করেছো ভালো করেই করো। আজকে জাস্ট আলোচনাটা করে দিলাম। এই আলোচনা কতটা ভালো লাগলে এই পলিটিক্যাল সায়েন্সের পার্ট 2 কিন্তু আমি রেকর্ড করে রাখবো, এরপরে কিন্তু তোমাদের